সোডিয়াম বাতির হলদেটে আলোয় মিরপুরের একটি অন্ধকার গলি, চারপাশের পরিবেশ থমথমে। হঠাৎ কয়েকজন তরুণের একটি ঝটিকা মিছিল বের হলো। তাদের মুখে স্লোগান, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যারা এই স্লোগান দিচ্ছে তাদের প্রত্যেকের মুখ সার্জিক্যাল মাস্ক দিয়ে ঢাকা। যে নেত্রীর আগমনে বাংলাদেশ হাসবে বলে তারা গলা ফাটাচ্ছে, সেই হাসি দেখার জন্য তাদের নিজেদের মুখগুলোই উন্মুক্ত নেই। 10 মিনিট, বড়জোর 15 মিনিট পুলিশের সাইরেনের শব্দ দূর থেকে ভেসে আসতেই মিছিলটি তাসের দেশের মতো ছত্রভঙ্গ হয়ে গেল। পরদিন জানা গেল, ধরা পড়া এক তরুণ পুলিশের কাছে স্বীকার করেছে এই 10 মিনিটের স্লোগানের মূল্য ছিল 5,000 টাকা। বিশাল বেকার যুবকদের এই রাষ্ট্রে একজন সাধারণ ছাত্র বা বেকারের জন্য 10 মিনিটে 5,000 টাকা উপার্জনের সুযোগ নেহায়েত মন্দ নয়। কিন্তু এর পেছনের রাজনীতিটা কি? এটি কি কোনো গণজাগরণ, নাকি এক মৃত রাজনৈতিক লাশের স্নায়বিক স্পন্দন? যারা রাজনীতির গভীর সমীকরণ বোঝেন তারা জানেন, একটি পশুকে কোরবানি করার পর তার শরীর থেকে রক্ত যখন গলগল করে বেরিয়ে যায়, তখনও তার মাংসপেশি কিছুক্ষণ লাফাতে থাকে। দূর থেকে দেখলে মনে হতে পারে পশুটি হয়তো এখনো বেঁচে আছে, হয়তো উঠে দাঁড়াবে, কিন্তু না, সেটি কেবলই স্নায়বিক রিফ্লেক্স। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজ ঠিক সেই কোরবানির পশুর মতোই। তাদের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। এখন যা দেখা যাচ্ছে তা কেবলই কিছু ভাড়ায় খাটা মুখোশধারী মানুষের 5,000 টাকার স্নায়বিক স্পন্দন। এটি কোনো সাধারণ রাজনৈতিক পালাবদলের গল্প নয়। এটি 56,000 বর্গমাইলের একটি বদ্বীপের পুনর্জন্ম এবং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকার এক শ্বাসরুদ্ধকর থ্রিলার। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন খবরের কিছু বিশেষ অংশ। বাকি অংশ দেখার পূর্বে আমার একটা অনুরোধ, দেশ ও দেশের বাহির থেকে আমার এই অটুবাই চ্যানেলের খবরগুলো যে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, এখন খবরের মূল ভিডিওতে। ইতিহাস বড় নির্মম শিক্ষক, সে কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। যখন কোনো বড় যুদ্ধ বা গণ অভ্যুত্থান হয়, তখন ক্ষমতায় থাকা দলের রাজনৈতিক মৃত্যু ঘটে। 1971 সালের কথা চিন্তা করুন। মুক্তিযুদ্ধের সময় এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি ছিল পাকিস্তানপন্থী মুসলিম লীগ। কিন্তু স্বাধীনতার পর তাদের কি পরিণতি হয়েছিল? রাজনৈতিকভাবে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। হ্যাঁ, নির্বাচন কমিশনে হয়তো আজও মুসলিম লীগ নামে কোনো দলের নিবন্ধন আছে, কিন্তু বাংলার রাজনীতিতে তাদের প্রভাব একটি মৃত ধূলিকণার চেয়ে কিছু নয়। 1990 সালের দিকে তাকান। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর যখন এরশাদের পতন হলো, তখন জাতীয় পার্টির অবস্থা কি হয়েছিল? আজকের দিনে জাতীয় পার্টি একটি পিজার মতো হয়ে গেছে। 6 টুকরো 8 টুকরো হয়ে এখানে সেখানে পড়ে আছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পরিণতিও ঠিক একই বিন্দুতে এসে দাঁড়িয়েছে। তারা পলিটিক্যালি ডেড। কিন্তু এই সহজ সত্যটি মানতে নারাজ ঢাকা, কলকাতা এবং দিল্লির কিছু দালাল বুদ্ধিজীবী। 5-6 দশক ধরে যারা এই দলের ছায়ায় নিজেদের আখের গুছিয়েছে, তারা এখনো মাঝে মধ্যে শিয়ালের মতো ডেকে ওঠে, আওয়ামী লীগ কি ফিরবে? তারা কি আবার ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগ এর আগে কিভাবে ফিরেছিল? 1975 সালের পট পরিবর্তনের পর তারা ফিরেছিল কারণ তৎকালীন সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই তিনটি শক্তিই চেয়েছিল তারা রাজনীতিতে ফিরে আসুক। 1/11 এর সময় তারা কিভাবে ফিরেছিল? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চেয়েছিল, ভারত চেয়েছিল এবং আমাদের দেশের তৎকালীন সুশীল সমাজ, কিছু সম্পাদক ও বুদ্ধিজীবীরা চেয়েছিল। প্রণব মুখার্জির সাথে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদের সেই বিখ্যাত ঘোড়া বিষয়ক মিটিং এবং শামীম ওসমানের পা ধরে কান্নাকাটি, এইসব উপাদানের মিলিত চাপে সেবার আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছিল। কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানের পর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এখন কি আন্তর্জাতিক সম্প্রদায় চায় আওয়ামী লীগ ফিরে আসুক? কয়েকদিন আগের একটি ঘটনায় থ্রিলারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। শেখ হাসিনার আইনজীবীর মাধ্যমে আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের হেডকোয়ার্টারে একটি চিঠি পাঠানো হলো। উদ্দেশ্য ছিল গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু জাতিসংঘের উত্তর ছিল বরফের মতো শীতল ও তীক্ষ্ণ। আমরা আমাদের রিপোর্টে স্ট্যান্ড বাই করছি। আমাদের কাছে প্রমাণ আছে যে 1400 জন শহীদ হয়েছেন। ইন লেটার্স অ্যান্ড স্পিরিট আমরা এক বিন্দুও পরিবর্তন করব না। শুধু তাই নয়, জাতিসংঘ এই বিচার প্রক্রিয়ার দায়িত্ব নিতেও রাজি হয়েছে, কেবল 2টি শর্তে। যেহেতু তারা মৃত্যুদণ্ডে বিশ্বাসী নয়, তাই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এবং তাদের সমস্ত এভিডেন্স আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে শেয়ার করবে। অন্যদিকে আমেরিকার সাথে বাংলাদেশের $1 বিলিয়ন ট্রেড এগ্রিমেন্ট। এই গণহত্যার পর কোনোভাবেই কি আমেরিকা চাইবে সেই এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসতে? ডোনাল্ড ট্রাম্পের ভারত নিয়ে ন্যূনতম কোনো মাথাব্যথা নেই, বরং তিনি ভারতের উপর বিশাল ট্যারিফ বসিয়ে রেখেছেন। অর্থাৎ পশ্চিমা বিশ্ব বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হাসিনাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো লেভারেজ বা আগ্রহ কোনোটাই অবশিষ্ট নেই।
এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নটিতে। ভারত কি জেনুইনলি চায় হাসিনা ফিরে আসুক? ভারত যদি সত্যিই চাইতো তবে গত কয়েক মাসে তারা বাংলাদেশের সাথে রিকনসিলেশন বা সম্পর্ক উন্নয়নের কোনো উদ্যোগ নিত, কিন্তু তারা কি করছে? প্রতিদিন তাদের উস্কানিমূলক আচরণ, শুভেন্দু অধিকারীদের মতো কট্টরপন্থী নেতাদের হিন্দুত্ববাদী আস্ফালন আর সীমান্তে আগ্রাসন বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি ঘৃণা ও বিদ্বেষ আরো বাড়িয়ে দিচ্ছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পেছনের অন্যতম কারণ ছিল ভারতের নগ্ন হস্তক্ষেপ। আমাদের তরুণ সমাজ যে অভিযোগগুলো করেছিল, ভারত আজ পদে পদে তা প্রমাণ করছে। ক্লাউন পলিটিক্স বা মাদকাসক্ত রাজনীতির জায়গা থেকে না দেখলে ভারতের কাছেও হাসিনাকে ফেরানোর কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। তাছাড়া যে ভারত আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, তাদের নিজেদের ভেতরের অবস্থা কি? অর্থনৈতিকভাবে তারা ধুঁকছে। 80% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। প্রতিদিন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ম্যাট্রিক, ইন্টার থেকে শুরু করে চাকরির পরীক্ষা পর্যন্ত। একটি ক্যাওটিক, বিশৃঙ্খল রাষ্ট্র যারা নিজেদের দেশের মানুষকে খাওয়াতে পারে না, তারা বাংলাদেশের বাজেটে কিভাবে সাহায্য করবে? ভারত আজ একটি ফকির দেশে পরিণত হয়েছে। তাদের কাছে বাংলাদেশের অর্থনীতিকে বেল আউট করার মতো কোনো অর্থ নেই। টাকা নেই ভারতের কাছে, টাকা নেই পশ্চিমাদের কাছে। তাহলে বাংলাদেশের এই বিশাল বাজেট ডেফিসিট সামলাবে কে? উত্তরটি খুব পরিষ্কার, চীন। ভারত খুব চেয়েছিল বর্তমান সরকারের প্রথম বিদেশ সফরটি যেন দিল্লি দিয়ে শুরু হয়। তারা প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ এখনও তাদের ক্ষেত মজুর, তাদের স্যাটেলাইট স্টেট। কিন্তু ঢাকা অত্যন্ত স্মার্টলি সেই ফাঁদ এড়িয়ে মালয়েশিয়া ও চীন সফরের সিদ্ধান্ত নিয়েছে, কারণ চীনের কাছে টাকা আছে এবং বাংলাদেশের এখন অর্থনীতি বাঁচানো জরুরি। কিন্তু শুধু অর্থনীতি নয়, শুরু হয়েছে এক বিশাল মিলিটারি ও ডিফেন্স শিফট। কয়েকদিন আগেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ঘুরে গেলেন। তারা আমাদের ডিফেন্স মিলিটারি এস্টাবলিশমেন্ট, রাডার সিস্টেম উন্নত করা এবং ড্রোন ফ্যাক্টরি স্থাপনের ব্যাপারে সাহায্য করতে চাইছে। এর পাশাপাশি পাকিস্তানের অফিসিয়ালদের ঘন ঘন যাতায়াত শুরু হয়েছে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি যে F-17 থান্ডার ফাইটার প্লেন ইতিমধ্যে বাংলাদেশকে অফার করা হয়েছে। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তারা হয়তো বিনামূল্যে 10 থেকে 15টি ফাইটার জেটের একটি পুরো স্কোয়াড্রন বাংলাদেশকে উপহার দিতে পারে। অর্থাৎ বাংলাদেশের সিকিউরিটি এবং সভেরেনিটির প্রশ্নে চীন, পাকিস্তান এবং তুরস্কের সাথে একটি নতুন সামরিক ও কৌশলগত অ্যালায়েন্স তৈরি হচ্ছে, যার কোনো বিকল্প এই মুহূর্তে নেই। এই নতুন মেরুকরণে আওয়ামী লীগ বা ভারতের কোনো জায়গায় অবশিষ্ট নেই। আন্তর্জাতিক সমীকরণ বাদ দিয়ে যদি আমরা দেশের ভেতরের কথা চিন্তা করি, তাহলে কি বিএনপি বা বর্তমান সরকার চায় আওয়ামী লীগ ফিরে আসুক? বিএনপি যদি বিন্দুমাত্র এই ইমপ্রেশন দেয় যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে, তবে বাংলাদেশের মাটি থেকে বিএনপির রাজনীতিও চিরতরে মুছে যাবে। রাজপথে, গ্রামে গঞ্জে বিএনপির কর্মীরাই এখন আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। হবিগঞ্জ, সিলেট থেকে শুরু করে নোয়াখালী, সব জায়গায় আওয়ামী লীগকে কনফ্রন্ট করছে তারা। রাজনৈতিক সমঝোতার প্রথম শর্ত হলো অনুতাপ এবং ক্ষমা প্রার্থনা। কিন্তু আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে কি ন্যূনতম ক্ষমা চাওয়া হয়েছে? গ্রামের সাধারণ ছাগল চুরি বিষয়ক সম্পাদক বা চাঁদাবাজ বিষয়ক নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা কেউ কি জাতির কাছে ক্ষমা চেয়েছে? তোফায়েল আহমেদের মৃত্যুর পর জানাজার নামাজে কি দেখা গেল? একটি পবিত্র ধর্মীয় কাজে এসে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, যাদের ভেতরে ন্যূনতম কোনো রিগ্রেট বা অনুশোচনা নেই, যাদের হাজার হাজার খুনের বিচার এখনো হয়নি, তাদের রাজনীতিতে ফেরার কোনো শর্তই বাংলাদেশে আর অবশিষ্ট নেই। সিভিল সোসাইটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার কাছেই আজ আওয়ামী লীগ ইজ এ নন স্টার্টার। রাত বাড়ছে, সাউথ ব্লকের কনফারেন্স রুমে পিন পতন নীরবতা। দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ। 5 দশকের সাজানো বাগান চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তারা বুঝতে পারছে তাদের সেই পুরনো তুরুপের তাস চিরতরে বাতিল হয়ে গেছে। কলকাতার কিছু বুদ্ধিজীবী এবং দিল্লির দালালরা এখনো স্যাটেলাইট চ্যানেলে বসে মাঝে মধ্যে হুক্কা হুয়া করে শিয়ালের মতো ডাকছে। তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে তাদের তৈরি করা বয়ান এভাবে ধসে যেতে পারে। কিন্তু সত্য বড় রূঢ়। খোদ ভারতীয় স্কলার সোয়াসের শিক্ষক অবিনাশ পালোয়াল কয়েকদিন আগে তার নিবন্ধে পরিষ্কার লিখে দিয়েছেন, আওয়ামী লীগের ফিরে আসার কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। ঢাকার বাতাসে এখন এক অদ্ভুত শীতলতা, তবে এই শীতলতা কোনো ভয়ের নয়, এটি এক নতুন আত্মবিশ্বাসের। মিরপুরের গলিতে 5000 টাকায় কেনা সেই মুখোশধারী যুবকদের স্লোগান আজ আর কাউকে ভয় দেখাতে পারে না, কারণ বাংলার মানুষ এখন জানে পশুর ধরফরানি মানেই তার বেঁচে ওঠা নয়। আকাশে মেঘ জমছে, তবে এই মেঘ কোনো অশনি সংকেত নয়, এটি এক নতুন ভূরাজনৈতিক ঝড়ের পূর্বাভাস। যে ঝড়ে উড়ে যাবে দাসত্বের পুরনো চুক্তিপত্র এবং লেখা হবে একটি স্বাধীন, সার্বভৌম ও মেরুদণ্ড সম্পন্ন বাংলাদেশের নতুন ইতিহাস।